যে আজকের আমাদের দায়িত্ব হলো ইতিহাসকে সম্মান করা এবং সত্যকে ধারণ করা, যে সত্য ইতিহাসটা কী। কারণ এটা তো যার যার মতো করে বিকৃত হয়েছে, এবং সঠিক গৌরবময় ইতিহাসকে যদি আমরা পরবর্তী প্রজন্মের কাছে তুলে না ধরি, তাহলে এটা কিন্তু আঁকাবাঁকা পথের, চোরাগলি পথে এটা চলতে থাকবে। তাই স্বাধীনতা চেতনার যে আকাঙ্ক্ষা, যে আমরা যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্রের জন্য যে মুক্তিযুদ্ধটা আমরা করেছিলাম, এটা 54 বছরে যার যার মতো করে করেছে। কিন্তু এইবার যেহেতু বিএনপি, বিশেষ করে তারেক রহমান সাহেব রাষ্ট্রনায়ক হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন, আমি ব্যক্তিগতভাবে আশাবাদ হতে চাই তিনি দায়িত্ব গ্রহণের পর তিনি রাজনৈতিক সংস্কৃতিতে, আমাদের সবচেয়ে বড় 54 বছরের ব্যর্থতা ছিল যে একটি মানে অসহিষ্ণু একটা, মানে অসুস্থ একটা রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে আমরা এসেছি। তারেক রহমান সাহেবকে দেখছি যে উনি একটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনার চেষ্টা করছেন। ওনাকে সাধুবাদ জানাতে চাই, এবং এটা দেখার পালা উনি এটা কতটুকু উনি এটাকে নিয়ে যেতে পারবেন। উনি যদি তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার মতো যদি গণমানুষের নেতা হতে চাচ্ছেন, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি, উনি কোনো প্রোটোকল নিচ্ছেন না। উনি যদিও এখানে নিরাপত্তার ইস্যুটা আছে, সেদিকে খেয়াল রেখে তাকে বড় ইস্যু, এবং এইটা এই কারণে আমি সতর্ক করতে চাই, তার এই গণমানুষের কাছে তার যে আত্মপ্রকাশ, এটা করতে গিয়ে তাকেও কিংবা রাষ্ট্রকেও আজকে সাবধান হতে হবে। সেটা আমরা অতীতে রাষ্ট্রনায়কদের হত্যার মধ্য দিয়ে আমরা দেখেছি। বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলেই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এবং আমার ডানে রয়েছেন বিএম শামসুল হক জুয়েল, তিনি শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান, এবং একই সঙ্গে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমরা লক্ষ্য করছি যে দেশে নানা ধরনের, সরকারটা নতুন কিন্তু সংকট নানা রকমের, একদিকে রাজনৈতিক সংকট, একদিকে অর্থনৈতিক সংকট, তার সঙ্গে যুক্ত হয়ে আছে জ্বালানির সংকট, এবং গত কয়েকদিন ধরে দেশের নিরাপত্তা হুমকির মুখে এক ধরনের নিরাপত্তা সংকটের আলোচনাও শুরু হয়েছে। তো মিস্টার হাবিব, আপনার কাছে শুনতে চাই, সরকারের মাত্র 2 মাসের খানিকটা বেশি সময়, এর মধ্যে এত সংকট সরকার কিভাবে মোকাবেলা করছে বা করবে, বা তার প্রায়োরিটি কোনটা, সেটা আপনার কাছ থেকে বুঝতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল সম্মত দর্শক শ্রোতার দিকে সশস্ত্র সালাম, বিজ্ঞ আলোচক বিএম শামসুল হককে শুভেচ্ছা। আসলে এটা দুর্ভাগ্য বলবো না, বৈশ্বিক ঘটনা। এক দুর্ঘটনা করে শুধু বাংলাদেশের জন্য ঘটতো তা তো না। সরকারের বয়স দিন 10 দিন, সেদিন আপনার ইরান আক্রান্ত হলো। ইরান আক্রান্ত হওয়ার কারণেই সারা পৃথিবী এখন একরকম অস্থিরতার দিকে চলে গেছে। আর বাংলাদেশ এই সরকার তো একটা ঘটনার মধ্য দিয়ে 10 দিনের সরকার, তো একবারেই এসে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদেরকে, যেটা সরকারের সৃষ্ট না, বাংলাদেশের ভিতর থেকে সৃষ্টি এটা হয়নি, এটা হয়েছে বৈশ্বিক রাজনীতির কারণে। এই জন্য আপনার সরকারের সামনে যে সমস্যাগুলো এসেছে, এই সমস্যা আজকে যদি বিএনপি ক্ষমতা না থেকে অন্য কেউ থাকতো, তারাও কিন্তু এই বিপদেই পড়তো। বরঞ্চ এই সরকার প্রথম দিকে অনেকখানি নিয়ন্ত্রণ করতে পেরেছিল, যদিও তেলের লাইন কমাতে পারেনি। সেখানেও আমাদের কিছু মানসিকতার কারণ আছে, সে কথা পরে হয়তো বলবো। তাছাড়া এখন নতুন নতুন আবার এই যে 2-3 দিন ধরে আপনার বিভিন্নভাবে যে এই যে জঙ্গিবাদের যে একটা তকমা বা জঙ্গিবাদের যে একটা ঘটনা সামনে আসতেছে, আজকে একটা ইউটিউব চ্যানেল দেখতেছিলাম আর কি, যে 25,000 এই সমস্ত সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য, 2 লক্ষ মানুষ জমায়েত করে একটা নতুন একটা এই সৃষ্টি করবে ঢাকা শহরকে অচল করে দেওয়ার অবস্থা। নানান ধরনের ঘটনায় এখানে ষড়যন্ত্র এখানে সামনে চলে আসতেছে। আমার মনে হয় যে এসব ষড়যন্ত্রগুলো কোনো কিছুই কাজে আসবে না, অথবা আসতো না যদি কিনা এই তেল সংকটটা না হতো। তেলের কারণে হঠাৎ করে সব জিনিসের দাম বেড়ে গেছে।
তেলের দাম, বিশেষ করে ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সব কিছু উল্টোপাল্টা হয়ে যায়। 15% ডিজেলের দাম বেড়েছে, কিন্তু জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু তার অনেক বেশি, কোথাও কোথাও 30% 40% বেড়ে গিয়েছে। এবং ডিজেলের এই লাইন লম্বা হওয়ার কারণে কৃষকেরা যদি এখান থেকে কোনো কারণেই যদি বঞ্চিত হয়ে যায় বা সময় মতো তার ফসলে পানি দিতে না পারে, সবজি আবাদ করতে না পারে, সেদিক দিয়ে একটা মারাত্মক অবস্থার সম্মুখীন হতে হবে। পাশাপাশি পরিবহন ক্ষেত্রে নৈরাজ্য দেখা দিয়েছে, বিশেষ করে ভাড়ার ক্ষেত্রে। আমি যেটা দেখলাম, একটা ভাড়া ধরেন আমার ঈশ্বরদী থেকে চিটাগাং একটা ভাড়া 30,000 টাকা হয়ে থাকে, এখন সেটা হওয়ার কথা হয়তো 35, সেখানে হয়ে গেছে কিন্তু 45। কেন? ওই তেলের দাম যেটুকু বাড়লো তার সাথে ওই তেল নিতে গিয়ে যে 5-7 ঘন্টা তাদের থাকতে হয়, অনেক সময় একদিনও কেটে যায়। এই কারণে তাদের সময়টা একটা দিন নষ্ট হয়ে যায়, যেখানে তারা বলে বসে যে কেন আমার তো অনেক সময় তেল নিতে লাগে। যেমন আমি যেমন গত পরশু দিনের আগের দিন গাড়ির ড্রাইভার ছিল না, আমি সিএনজিতে আসছিলাম একটা প্রোগ্রামে গুলশানে। প্রোগ্রাম শেষে যাওয়ার সময় ওখান থেকে একটা সিএনজিতে উঠলাম, উঠে পরে একটা পাঠাওতে গেলাম, জিজ্ঞাসা করলাম অমুক জায়গায় যাবেন, সেগুন বাগিচা যাবো। কত? এত ভালো। কেন? তো ওদের তেলের দাম বাড়ছে, আর তেলের দাম তো 20 টাকা বাড়ছে, কয় টাকার তেল বললো অতিরিক্ত তেল। এটা আপনি হিসাব করবেন না, আবার তেল নিতে 2-3 ঘন্টা 3-4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগে। এই যে অবস্থা, মানে সুযোগের সদ্ব্যবহার সবাই করে, এগুলো সদ্ব্যবহার না অসদ্ব্যবহার, সব কিছু মিলিয়ে সরকারকে সামাল দিতে হচ্ছে। পাশাপাশি যে আমাদের যে বিরোধী দল, একটা ঘটনা কালকে ঘটেছে, কালকে তো যে এই যে তেলের এই ব্যাপার না, জ্বালানি সংকট নিয়ে, মানে এটা আবার ইতিহাসে একটা বিরল ঘটনা, বাংলাদেশের ঘটনা, যে 2/3 মেজরিটি পাওয়ার পর সমান সংখ্যক সদস্য সংসদীয় কমিটি যেটা করেছে আর কি। এটা আমি একটা ব্যাখ্যা দিলাম, এটার কারণও আছে যে তারেক রহমান হলো দেশের প্রধানমন্ত্রী, এই পৃথিবীতেই প্রথম একজন ব্যক্তি, যে আমি অনেকবার আপনার এখানে বলেছি পৃথিবীর সৌভাগ্যবান সন্তান। এই পৃথিবীতে একমাত্র প্রধানমন্ত্রী যার বাবা দেশের প্রেসিডেন্ট ছিলেন, কাছ থেকে দেখেছেন, যার মা দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এরকম তো আর সন্তানকে প্রধানমন্ত্রী আজ পর্যন্ত পৃথিবীতে হয়নি। সে যেহেতু জন্ম থেকে দেখে আসছে এবং পরবর্তী সময়ে সে দূর থেকে হলেও দুঃশাসনও সে দেখেছে, সব কিছু মিলে সে মনে করেছে যে দেশটাকে সামনে দিকে এগিয়ে নিতে হবে। ঠিক আছে, বিরোধীরা একটা প্রস্তাব করেছে সংকট নিরসনের জন্য, রাজি হয়ে গেছে। ইগো কোনো কাজ করে নেই। যদি তারেক রহমান প্রধানমন্ত্রী না হয়, অন্য কেউ হতেন, তাহলে এটাও কাজকে কেন আমার টোটাল মেজরিটি 10 জনের কারণে আমি 5 জন দেবো, এটা জিদ ধরতেন। আর তার পরিপ্রেক্ষিতে হয়ে থেকে এটার হতো না। এটা একটা ভালো দিক। এখন বলবো যে এই সমস্ত জিনিসগুলি নিয়ে সামনের দিকে আরও কিছু বিষয় আছে, যেমন ধরেন এই যে জুলাই সনদ নিয়ে, এই সমস্ত নিয়ে অনেক ক্ষেত্রে বিরোধী দল কিন্তু খুব কঠোর অবস্থায় যাচ্ছে। তারা ইতিমধ্যে কর্মসূচি দিয়েছিল, এখন কর্মসূচি কি এখন মনে হয় আপাতত স্থগিত করেছে। তো এই সমস্ত জিনিসগুলো না হয় সামনের দিকে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই জুলাই বিপ্লবের সাথে জড়িত ছিল, শেষ করি এরা যদি এই জিরাজিদের মধ্য দিয়ে যদি বেশি দূর এগোতে চায়, লাভের কিছুই হবে না। এমন একটা অবস্থা হতে পারে যে আর একটা অপশক্তি সামনের দিকে এসে এই দুই শক্তি যারা এখন সরকারি দল বিরোধী দল, তো একবারে অন্ধকারের তলানিতে তারা কিন্তু নিবেদিত হয়ে যেতে পারে যদি তারা জিয়াদি করতে থাকে। আমি আশা করব জিয়াদি না করে দেশটাকে আমরা সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা সমঝোতার মাধ্যমে দেশটাকে এগিয়ে নিই। ধন্যবাদ। শামসুল হক, রাজনীতি, অর্থনীতি, জ্বালানি সূত্র ধরে বিদ্যুৎ, দ্রব্যমূল্য এবং সেই সঙ্গে নিরাপত্তা। জি জিলুর ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি, অ্যান্ড হাবিব ভাই থ্যাংক ইউ সো মাচ যে উই আর ডিসকাসিং টুগেদার। আমি যদি জ্বালানি নিয়ে শুরু করি, জিলুর ভাই, আসলে জ্বালানি সংকট নিলে আপনাকে একটু একাডেমিক আলোচনাও আসতে হবে, বিকজ জ্বালানি সংকটটা আমরা কতটুক হ্যান্ডেল করতে পেরেছি আর কতটুকু রিয়েল প্রবলেম। আপনি দেখেন, মানে এডুকেশনের ভাষা বা ইকোনমিক্সের ভাষায় বলা হয় যে কোনো জ্বালানি বা যে জিনিসগুলো আমাদের নিজেদের তৈরি না, যেগুলো ইম্পোর্টেড, সেগুলোর আমাদের একটা মানে নর্মাল যেটা মানে নিয়ম আছে, সেটা হলো অ্যাটলিস্ট 8 উইকসের রিজার্ভ আপনাকে সবসময় রাখতে হবে। দ্যাট ইজ এনি ফাইন্যান্স মিনিস্টার আর এনি মানে যারা দেশ শাসন করবে তাদের জন্য এটা হলো বেসিক রুলস, যেটা আপনি আমদানি নির্ভর, সেটাকে আপনাকে 8 উইকস হাতে রেখে দেন ইউ হ্যাভ টু অর্ডার, ইউ হ্যাভ টু গেট দ্য থিংস ডান। যখন এই সংকটটা শুরু হলো, নাও টুডে ইজ দ্য 54 days ইজ দ্য ওয়ার, যুদ্ধের 54তম 55তম দিন। তা আমরা যখন ইনিশিয়ালি যুদ্ধ শুরু হলো, উইদিন 12 days টাইম, ইফ আই এম নট রং, আমাদের মিনিস্টার সাহেব বললেন যে নো, উই হ্যাভ এনাফ রিজার্ভ অ্যান্ড আমরা অ্যানাদার 4 শিপ ইজ অন দ্য ওয়ে টু আস, তার মানে আমাদের অলরেডি অর্ডার দেওয়া আছে।
আপনি দেখেন এবং জ্বালানির কোনো সংকট নাই। আমি যদি এই কথাটাকে বেসিক ধরি, বেস পয়েন্ট ধরি, তাহলে কি দাঁড়াবে? আমাদের 8 উইকস রিজার্ভ আছে অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য ওয়ে ফর শিপ। তাহলে আমাদের বেসিক্যালি ওই কথাটি সত্য ধরে নিলে আমাদের জ্বালানির সংকট বা অভাব হওয়ার কথা নয়। কী কারণে অভাব হতে পারে? সেটা হলো যে পরবর্তীকালে ইরান আমাদের জাহাজ এক পর্যায়ে সেকেন্ড টার্মে একবার বা দুইবার তারা মানে রাইট টাইমে আমাদেরকে অ্যাক্রস পার হতে দেয় না, পরে অবশ্য এটা ছেড়ে দিয়েছে। ইনিশিয়ালি এর বাইরে আমাদের সংকট আসার ক্ষেত্রে, অর্থাৎ প্রোডাকশন আসার ক্ষেত্রে, ইম্পোর্টেড আসার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা ওইভাবে মেজর হয়নি, যেভাবে ইন্ডিয়ার হয়েছে, যেভাবে ওয়েস্ট এশিয়ার অন্য দেশগুলোতে হয়েছে, যেভাবে অস্ট্রেলিয়ার হয়েছে, নিউজিল্যান্ডের হয়েছে, অন্যান্য দেশের হয়েছে। যেরকম আপনি ধরেন হরমুজ দিয়ে 23% জ্বালানি বেসিক্যালি পার হয়। এর মধ্যে অধিকাংশ হলো এশিয়া, চাইনিজ ব্লক, মঙ্গোলিয়া থেকে শুরু করে ওই অঞ্চলতে, অস্ট্রেলেশিয়া, এই দেশগুলোতে মূলত, আর ওয়েস্ট এশিয়া অর্থাৎ জিসিসি কান্ট্রিজ, অর্থাৎ ওই 6টা আরব দেশের বাইরে যে দেশগুলো তারাও ডিপেন্ডেন্ট অন হরমুজ, তাই না? তাহলে সেই ক্ষেত্রে ইন্ডিয়ার সমস্যা হতো, কিন্তু বাংলাদেশের কিন্তু বেসিক্যালি আমাদের সমস্যা হওয়ার কথা না। তাহলে হোয়াট ওয়েন্ট রং? কী সমস্যাটা হলো? সমস্যাটা হলো যে এখানে ম্যানেজমেন্ট অ্যান্ড বেসিক্যালি দ্য অর্গানাইজিং দ্য থিংস। ইস্যু হলো যে জ্বালানির আমাদের প্রোডাকশনের আমাদের অভাব ছিল না, সাপ্লাইয়ের অভাব ছিল না, আমাদের রিজার্ভ ছিল। তো তাহলে আমাদের ম্যানেজমেন্টে কোথায় যে সমস্যাগুলো হলো? হাই ভাই একটা কথা বললেন যে হ্যাঁ আমাদের মানসিকতার কিছু প্রবলেম আছে, অতি মুনাফার জন্য কেউ মজুতদারি করতে পারে। এগুলো হয়তো ইনিশিয়ালি আমরা হ্যান্ডেল করতে পেরেছি কিনা ঠিক মতো, সেটা নিয়ে উই হ্যাভ এ বিগ ডাউট যে এটা হয়তো আমরা এটা যদি করতে পারতাম তাহলে এই যে ভোগান্তি, এই যে মানুষের মানে মানুষ যে বিপদে পড়েছে বা মানুষ যে হয়রানির শিকার হয়েছে, এটা হয়তো অনেকাংশে লাঘব করা সম্ভব হতো। দিস দ্য নাম্বার ওয়ান। আর নাম্বার টু, এখানে আরেকটা জিনিস অনেকে মানে আমরাও দেখি আর কি বা অনেক সময়, সেটা হলো যে এই জ্বালানির সাথে বিদ্যুতের সাথে বিএনপির মনে হয় একটা সাম কাইন্ড অফ প্রবলেম আছে। মানে আপনি এর আগের গভর্নমেন্টও আপনি দেখেন, এই আমাদের মানে ইকবাল হাসান আহমেদ টুকু সাহেব, উনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিল। দ্যাট টাইম ওই সময়কালে বিএনপি সরকারের সবচেয়ে ডিজাস্টার বিদ্যুৎ নিয়ে কথা হয়েছে, হ্যাঁ, এবং বিদ্যুৎ রিলেটেড ইস্যুগুলোই পলিটিক্যালি ব্যবহার করা হয়েছিল তখন অপোজিশনে। এইবার ক্ষমতায় আসতে না আসতেই, দায়িত্ব নেওয়ার সাথে সাথে এই বিদ্যুতের আবার এই জ্বালানির এই জিনিসগুলো শেখ হাসিনার আমলে বা আওয়ামী লীগের আমলে রেন্টালের নামে বলেন, কুইক রেন্টালের নামে বলেন, হোয়াট এভার ইট ইজ, যে বিদ্যুতের কথা বলা হয়েছিল, অ্যাজ লং অ্যাজ হুইচ ইজ ভেরি রিয়ালিটি, আপনাকে সত্য অস্বীকার করে লাভ নাই। মানুষ তো বিদ্যুৎ নিয়ে ইভেন এখন যে সমস্যায়, এরকম কোনো সমস্যা তো বিগত 10-12 বছর পায়নি অনেস্টলি, বা মানুষ তো দেয়ার ইন এ সেফ জোন অনেস্টলি। হ্যাঁ, হয়তো লোডশেডিং হয়েছে মোর অর লেস, কিন্তু নট দ্যাট মাচ অফ ডিজাস্টার। এখন আপনি দেখেন হাবিব ভাইয়ের ঈশ্বরদীতে বা আটঘরিয়াতে বা আমাদের রাজশাহীতে আপনি দেখেন কত ঘন্টা বিদ্যুৎ থাকছে। সারা বাংলাদেশের অবস্থা কি? ঢাকাতে হয়তো ওই রকম ডিজাস্টার হয়নি। কাজে জ্বালানি ইস্যু, যে ইস্যুগুলো মানুষকে প্রতিনিয়ত ভোগাচ্ছে, যে ইস্যুগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে, যে ইস্যুগুলো নিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড হুমকির সম্মুখীন হচ্ছে, যে ইস্যুগুলো নিয়ে মানুষের যোগাযোগ ব্যবস্থা মানে বিড়ম্বনার শিকার হচ্ছে, যে মানুষগুলো এটার উপর নির্ভর করে তার জীবন এবং জীবিকা নির্বাহ করে, তাদের যে প্রবলেমগুলো হচ্ছে, এইটা একটা গভর্নমেন্টের ফার্স্ট প্রায়োরিটি। এবং সেই জায়গাগুলোতে বিএনপি বা এই গভর্নমেন্ট ইনিশিয়ালি ফ্রম দ্য ডে ওয়ান মানে দায়িত্ব নেওয়ার পরপরই হোঁচট খাচ্ছে। আই এম শিওর যে এই জিনিসগুলোতে ভালোভাবে হ্যান্ডেল করার জন্য আমাদেরকে এইটা যাতে আর না বাড়ে, মানুষের ভোগান্তি বা অন্যান্য ক্ষেত্রে। আমার যেহেতু সাপ্লাইয়ের প্রবলেম নাই, তাহলে আমাকে এটা অ্যাড্রেস করতে হবে প্রপারলি, ভেরি প্রফেশনালি। এই জায়গায় একটু ঘাটতি ছিল বলে অনেক মনে হয়। আর এর বাইরে জঙ্গির ব্যাপারে যে কথাটা নতুনভাবে আসছে সিকিউরিটির, আসলে দেখেন দ্যাট ওয়াজ দ্য আওয়ামী টার্ম, দ্যাট ওয়াজ দ্য অ্যাকচুয়ালি ওই গভর্নমেন্টের একটা ট্র্যাম্প কার্ড ছিল। অলওয়েজ হোয়েন এভার দে ফিল সামথিং প্রবলেম, যে ট্যাকেল করতে পারছে না, অ্যাড্রেস করতে পারছে না, তখন জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য তখন এই জঙ্গি ইস্যুটাকে সামনে আনা হতো। এবং এনে এই ইস্যুটাকে এমনভাবে তৈরি করা হয়েছিল যে যাতে মানুষের বিশ্বাসযোগ্যতা এক পর্যায়ে এমন হলো যে এই ইস্যুটাকে আর কেউ বিশ্বাস করছে না। আমি বলছি না ইট ইজ গোয়িং টু হ্যাপেন এগেইন, বাট আমাদেরকে এই ইস্যুগুলোতে প্রপারলি যদি কোনো রিয়েল ইস্যু থেকে, আপনি কি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ এটাকে যেভাবে কার্ড হিসেবে ব্যবহার করেছে, এই সরকারও সেটা করতে চাইছে? না, আই ডোন্ট থিংক সো। কিন্তু আমার মনে হচ্ছে যে যেহেতু মানুষের মাঝে পারসেপশন আছে, সেটা রিয়েল আছে কিনা, এক্স্যাক্টলি জিলুর ভাই, যেহেতু মানুষের মাঝে পারসেপশন আছে, বিগত আওয়ামী লীগ সরকারের দিস ওয়াজ দ্য মেইন ট্রাম্প কার্ড ইন অর্ডার টু মোবিলাইজ দ্য পিপল
in order to মানে convince the people in such a way যে না অনেকে মনে করেন যে ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে আসলে কনভিন্স করার মতো এই ইস্যুটা, তো কাজে ওনারা এটাকে ব্যবহার করেছে। আমার বক্তব্য হচ্ছে যে আমাদেরকে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল টু হ্যান্ডেল দ্য ইস্যু। যদি রিয়েল হয় পিপলস যেন এটাকে আবার রং মেসেজ হিসেবে না নেয় যে না এটা ইজ আওয়ামী স্টাইলে আবার জাতিকে মোবিলাইজ করার বা অন্য একই ধারা কিনা। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। আর যদি রিয়েল ইস্যু হয় উই হ্যাভ টু বি ভেরি মাচ ট্রান্সপারেন্ট টু কনভে দ্য মেসেজ ভেরি রাইট ডিরেকশন টু আওয়ার নেশন ইন সাচ এ ওয়ে যে হ্যাঁ দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট। তখন মানুষ এটাকে অ্যাড্রেস করবে, বিশ্বাস করবে এবং কনফিডেন্সে নেবে। না, আপনি যেটা বললেন বিএনপির সাথে এটা একটা যোগসূত্র। বিএনপি ক্ষমতায় আসলে বিদ্যুৎ বিভ্রাট। আপনার কি মনে আছে 2003 এটা কিন্তু বিদ্যুৎ বিভ্রাট বলেছেন উনি, এবং এই যে না, ওই যে না আমি বিএনপির আসি ওই বিএনপির সঙ্গে রিলেট করারই তো বলছেন। আমি আরেকটা ইস্যু রিলেট করে দিচ্ছি। উনি যদিও জঙ্গি ইস্যুটাকে বলেছেন যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ এটাকে ব্যবহার করতো, আওয়ামী লীগ ব্যবহার করেছে, কিন্তু বিএনপি যখন ক্ষমতায় তখন কিন্তু জঙ্গি আক্রমণ প্রচুর হয়েছে বাংলাদেশে। আপনি মানে বেশ কয়টা একই সঙ্গে একই দিনে 500টি স্থানে বোমা, ছায়ানট, উদিচি সহ অনেকগুলো ঘটনা ঘটেছে 21 আগস্ট সহ। না, ধন্যবাদ আপনার ধরিয়ে দেওয়ার জন্য। সেটি হলো এই যে আপনার 2004-05 সালে দেখেন একবার তেলের ক্রাইসিস $145 উঠে গেছিল, $145। তারপরে কিন্তু বিএনপি তেলের দাম বাড়ায় নাকি, তখনও 60 টাকা 65 টাকা ছিল ডিজেল অক্টেন আর কি অক্টেনের পেট্রোল এবং ডিজেলের। তারপর যখন $26 আসলো বিগত সরকার আমলে, তখনও দাম কিন্তু কমায় নাই, ওই দামই ছিল। তারপর যেই $100 গেল তখন দাম বাড়িয়ে একবারে যে 115 কি 100 করলো, যেটা যে মাঝখানে আওয়ামী লীগের সময় একবার করলো না, দাম বাড়ালো। তখন তো এই দাম আমি তখন যোগ বিয়োগ করে 1 ব্যারেল সমান 159 লিটার। তো সেটা হিসাব করে আমরা যারা হিসাব করে দেখলাম যে তখনও 80-85 টাকার বেশি পড়ে না যদি সরকার ট্যাক্স ভ্যাট না নেয়। এখন আমাদের টাকার মান কমে গেছে, তখন টাকা ছিল 80-85 টাকা, এখন টাকা হয়ে গেছে 125 টাকা, $1 সমান। তার সেই কারণে তো আপনার টাকার এখানে ভ্যালু কমে গেছে বলে দামটা এখন বেড়ে গেছে। তারপরেও সরকার চেষ্টা করেছে প্রথমের দিকে আমি এই কথাটা আমার মনে এইভাবে আসেনি, তবে আমি কালকে একটা আলোচনা থেকে আমি একটু বুঝলাম যে প্রথমেই সারা বিশ্বে তেলের দাম বাড়িয়েছে। পাকিস্তানে আমাদের ডবল, নেপাল, শ্রীলঙ্কা, ভারতও আমাদের চেয়ে বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র ছিল $2.19 পার গ্যালন, এখন হচ্ছে 4.29 4.39 পর্যন্ত। মানে আমাদের ডবল বেড়েছে সব দেশে। পাকিস্তানে, বাংলা, পৃথিবীর কোনো দেশ নেই ইউরোপ থেকে শুরু করে ডবল বাড়িয়েছে। কিন্তু সরকার কেবল ক্ষমতা এসেছে বলেই তারা মানুষকে কষ্ট দিতে চায়নি বলে তার দামটা না বাড়ানোর কারণে দামটা প্রথমে তো বাড়িয়ে দিত, তাহলে কিন্তু এই লাইনও হতো না, এই যে মানুষ জমা করার প্রবণতা মানে থাকতো না। এই আপনার এত বড় বড় লাইন আমরা দেখতাম না। আমি দেখি ঢাকা শহরে যে ডিজেলের গাড়িতে লাইন হতে পারে, পেট্রোল অক্টেনের যে গাড়ির লাইন, এত লাইন হবে কেন? 95% গাড়ি আপনার ঢাকা শহর যেগুলো চলে প্রাইভেট গাড়ি, 95% গাড়িতে কিন্তু গ্যাসেও চলে, তেল অক্টেনও চলে। তাহলে এত লাইন থাকবে কেন? আমার একটা ছোট্ট গাড়ি আছে, একেবারেই ছোটো। তো ওর ওই আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম যে তুমি তেল কেন করতে হবে দোকানে, কেন? স্যার লাইনে এতক্ষণ 7-8 ঘন্টা সময় লাগে। তো ওরা কোথার থেকে নিয়ে আসে? ওরা লাইন থেকে নিয়ে আসে দোকানদার কাছে বিক্রি করে। 120 টাকা কিনে 200 টাকার বিক্রি করে, এরা আবার 250 টাকার কিনে বা 220 টাকার কিনে, কোনো 300 টাকার বিক্রি করে। এই দামটা যদি প্রথমে কারণ ছিল কি যে দাম বাড়বে এই আশঙ্কা ছিল, এই আশঙ্কা থেকে জমানো শুরু করছে। আমি একটা সত্য কথা আজকে বলেই ফেলি, আমার কথা আমি বলি। আমি যখন ওর বাড়ি থেকে আসলাম, আমাকে গাড়ি চালানোর জন্য দিয়েছিল একজন ভদ্রলোক। তো আমি যখন আসি তখন আমার গাড়ি যে চালে বললো যে ঢাকা শহরে গিয়ে তো আপনার তো চলতে হয়, অনেক লাইন টাইন থাকতে হয়, তো আমরা তেল একটু নিয়ে যাই। তো একটা তেল নিয়ে আসছিলাম। চিন্তা করেন, আমার গাড়ির চালক সেও কিছু তেল নিয়ে আসছিল। আমার হচ্ছে সুবিধা আছে ওখানে একটু, যেখানে আমি নেতা একটু সুবিধা তো দেয়, ওই জন্য কিছু তারিখানে কিছু তেল নিয়ে আসছিলাম। তো আজকে গাড়িটা যখন আমি দিয়ে দিলাম, তেলটা আমি দিয়ে দিলাম। আমার রাখার উদ্দেশ্য ছিল অসৎ উদ্দেশ্য না। যে কোনো মুহূর্তে এলাকায় একটা অঘটন ঘটলে, দুর্ঘটনা ঘটলে, একজন মারা গেলে আমাকে যেতে হয়, চলে যেতে হয়। কিন্তু রাস্তায় গিয়ে যে আমার 4-5 ঘন্টা 5-6 ঘন্টা আমি রাস্তায় তেল ফুরায় যায়, আমার তেল নেই, তখন নিতে যায়, তাহলে আমার ওই প্রোগ্রাম ধরতে পারবো না। ওই কারণে আমি রেখেছিলাম। আমারও মানুষের ক্ষেত্রে দেখেন যে আমার প্রোগ্রামে উপস্থিত সময় মতো হতে হবে বলে কিন্তু আমি ওইটুকু জমা করে রেখেছিলাম। কিন্তু নর্মাল অবস্থা থাকতো তাহলে আমি কি রাখতাম না। এমন কোনো মোটরসাইকেলওয়ালা নেই, এমন কোনো গাড়িওয়ালা নেই যে একজন বাদে
তাদের বাসায় 10 লিটার 20 লিটার তেল নাই প্রত্যেকে দেখেন। এবং এই যে দেখেন, চিন্তা করেন, আমি একদিন এই করে বললাম, চেতে গেছিল জামাতের একজনের সামনে বললাম যে এত মিসাইল আবিষ্কার করতেছে, ড্রোন আবিষ্কার করতেছে ইরান, মিসাইল মারতেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের ক্ষমতা নেই আকাশ থেকে কোনো কিছু না নিয়ে তেল আবিষ্কার করা। আমাদের বাংলাদেশে ঘরে ঘরে অক্টেন চাষ হচ্ছে, বোতলে পেট্রোল চাষ হচ্ছে, এমনকি পুকুরের মধ্যে ড্রামকে ড্রাম ডিজেলের চাষ হচ্ছে। এবং এসব করতেছেন আপনারা, আর খেপে গেছে। আমার হ্যাঁ, আপনারাই তো করেন, আমরা তো জমা করুন। আমাদের বিএনপি একটা সতর্ক আছে এই বিষয়ে, যে তেলের ক্রাইসিস সৃষ্টি করে আমরা দলকে বা সরকারকে আমরা বিপদ ফেলতে চাই না। যতগুলি ধরা পড়েছে পাবনা থেকে শুরু করে সব কিন্তু জামাত, প্রত্যেকটা জামাত। এবং এখানে আওয়ামী লীগের কিছু সংশ্লিষ্ট আছে, তাদের কাছে টাকা আছে, তারাও কিছু জমা করতেছে। আর অসৎ ব্যবসায়ী যারা আছে তারা ওই যে জমা করতেছিল ভবিষ্যতের জন্য। এখন যে দাম বেড়ে গেছে, এখন যদি সরকার ঘোষণা দেয় দাম যাই বাড়ুক না ইন্টারনেট আমরা বাড়াবো না, তার লাইন কমে যাবে। কিন্তু এখনও জমা করতেছে 140 কাজ যদি 160 টাকা হয়ে যায়, 20 টাকা বাড়বে। আসলে আমাদের মেন্টালিটি অভাব, আমাদের মানসিক দৈন্যতা আমাদের বেশি কাজ করে এখানে, যে কারণে আমরা এদিকে আবার ধরেন বিরোধী দল এখন না এই সংসদীয় কমিটিতে আসছে, আগে একটা ছিল, তাদের ভিতরে একটা প্ল্যান ছিল। সেই প্ল্যানটা কি, তেলকে নিয়ে সরকার বিঘাতে ফেললো। জুলাই আন্দোলন, জুলাই সনদ, এগুলি হলো একটা বিষয় নিয়ে তেলকে নিয়ে ক্রাইসিসের মধ্যে ফেলে দেবে সরকারকে। দেখ, সেখানে কালকে একটা সংসদীয় কমিটি হয়েছে। এক্ষেত্রে এখন যদি বিপদ ঘটে তো সবারই ঘটবে, শুধু বিএনপির ঘটবে না, বিরোধী দল সবাই ঘটবে। আমরা চাই না এখন বিপদ আসুক। এখন যে জিনিসটা আমি বলে শেষ করতে চাই সেটা হলো যে বিএনপি এই যে ম্যানেজমেন্টের কথা যেটা বলতেছেন, এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাকে আমি একেবারেই টোটালি উড়িয়ে দেবো না। আমি আজকে দেখলাম টেলিভিশনে বলতেছে যে কথাটা আপনার এখানে বলে গেছিলাম, সে কথাটা যে যতগুলি পেট্রোল পাম্প, তেল পাম্প যতগুলো আছে, আপনার ডিজেল হোক আর পেট্রোল হোক, যাই হোক, এক সময় দিতে হবে, একই সময়ে সমস্ত পাম্পগুলি তেল দেবে। তাহলে এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় যেতে পারবে না, নিয়ে আবার গিয়ে আরেক জায়গায় যাবে। এখানে দিলে বিকাল থেকে, ওখান থেকে সকাল থেকে, এই নিয়ে দূর থেকে পরে সকালে আরেক জায়গায় নেয়। আজকে দেখলাম টেলিভিশন বলতেছে যে একই সময় নিতে হবে। আমার এই শুরুতে আমি বলছি যে এক সময় তোমরা দিতে পারো, 4-5টা পাম্প আছে, এক সময় দেবে, তাহলে দেখবে লাইনের থাকবে না। এই এত কতগুলি ম্যানেজমেন্টের কতগুলি ব্যাপার, এইগুলি যদি খেয়াল করে। আরেকটা জিনিস বলে শেষ করতেছে, সেটা হলো যে সরকার যেভাবেই হোক ডিজেলের দাম যেটা বাড়িয়েছে, এইটা না বাড়ালে সরকার অনেকখানি স্বস্তির সাথে থাকতে পারতো। 5,000 কোটি টাকা যদি এখানে ভর্তুকি দিতে হতো সরকারকে, মিনিমাম 1 লক্ষ কোটি টাকা সেখানে সেভ হতো। এই যে মানুষের পকেট থেকে, কিন্তু আপনি যখন বাইরের থেকে টাকা ধার করতে যান, IMF এর কাছে যান, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, ওই জায়গায় তো এত ভর্তুকি দেবে না, এই জায়গায় তো সমস্যা। এই জন্য প্রথমেই তো বলেছি যে বিএনপি সরকার ক্ষমতা থাকলেও আজকে যে অবস্থা, অন্যরা আসলেও সেই একই অবস্থা হতো। সেইগুলো আমি যেহেতু আপনি জুলাই চার্টারের কথা উল্লেখ করলেন, হয়তো একটু পরে যেতাম, কিন্তু এই জুলাই চার্টার, গণভোট, এই সংস্কার ইস্যু নিয়ে মানুষের মধ্যে এক ধরনের, অনেকের মধ্যে সংশয়। বিরোধী দল তো এটা আলোচনায় রাখছেই, নাগরিক সমাজের মধ্যেও বা সাধারণভাবে নাগরিকদের মধ্যে একটা অবিশ্বাস দানা বাঁধতে শুরু করেছে যে বিএনপিকে সরে যাবে কিনা, যে কারণে হয়তো প্রধানমন্ত্রীকে প্রায় প্রতিনিয়তই, উনি তো এমনিতেই খুব কম কথা বলেন এবং এইসব বিষয় নিয়ে খুব কথা বলেন, কিন্তু এখন উনি প্রায় প্রতিদিনই জোরের সঙ্গে বলছেন যে আমরা অক্ষরে অক্ষরে এটা রক্ষা করব। কিন্তু এই পরিস্থিতিটা কেন তৈরি হলো, বা শেষ পর্যন্ত কমিটমেন্টটা বিএনপি রক্ষা করবে কিনা? না, বিএনপি তো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। সেখানে অবিশ্বাসের কোনো কারণ, আর অবিশ্বাস করে লাভ নেই তো, আর না করে তো লাভ নেই। আমরা দেখলাম তো, চোখের সামনে দেখলাম যে বিরোধী দলকে ইলেকশনে যেতে দেয়নি, মিটিং করতে দেয়নি, সমস্তকে দলীয়করণ করে, লাস্টকে থাকতে পেরেছে। যে বিএনপি এখন যে কমিটমেন্ট দিয়েছে, বা বিএনপি তো আমরা হাঁ ভোট দিয়েছে না, বিভিন্ন দল না ভোট দেওয়া, না ভোটের সংখ্যা কি আরও বেশি হতো না বিএনপির যে মানুষগুলো। আর বিএনপিকে যারা ভোট দিয়েছে, না ভোট দিতে বললেও তারা ভোট দিত, হাঁ ভোট দিতে তাও তারা ভোট দিয়েছে। তো বিএনপি আন্তরিক না হলে তো ওই সময় একটা খেলা খেলে দিত, ভোটটা না ভোটে দিও, ভোটটা ধানের শেষে ওখানে যে না ভোটে। আমি নিজেও তো হাঁ ভোট দিয়েছি। তো এই জন্য বিএনপি বাস্তবায়ন করলেও বিএনপি কোনো লস নেই। এই কারণে একটা জিনিস মনে রাখতে হবে, জনগণ যদি আপনার পক্ষে না থাকে, কেউ আপনার পক্ষে থেকে লাভ নেই। ছিল তো সেনাবাহিনী, বিজেপি, বিএমএ ছিল, ছিল আপনার কৃষিবিদ্যা অ্যাসোসিয়েশন ছিল, এফবিসি ছিল, সব ছিল না। থাকার পরে কী হলো? থাকতে পারলো? কেউ রক্ষা করতে পারলো? কেউ পারলো না। তো আমার নেতা বা বর্তমান প্রধানমন্ত্রীকে আমাদের একটাই পরামর্শ, বা আমাদের কথা একটাই থাকবে যে জনগণ যেন
অশান্তির ভিতরে না যায়, দ্রব্য উদ্যোগতে জর্জরিত না হয়, এই জন্য আপনি সব বন্ধ করে দেন। যত আপনার লাক্সারিয়াস আইটেম সব বন্ধ করে দেন। এই যে আপনি টাই পরছেন, সার, বিদেশি কাপড় সব বন্ধ করে দেন আপাতত, ক্রাইসিস না যাওয়া বন্ধ। সব ফলমূল বাদ দিয়ে দেন। সামনে আম লিচু আছে, খাবেন। বৃষ্টি হয়ে গেল, লিচু ভালো হবে, আমও ভালো হবে, ঝরে যাচ্ছিল। তো এখন এগুলো সব বন্ধ করে দেন, না খাওয়ার দরকার নেই। আপনি কমলা, আপেল বিদেশ থেকে আনার দরকার নেই, আঙ্গুর দরকার নেই, চকলেট আনার দরকার নেই, পাউরুটি আনার দরকার নেই, পরোটা আনার দরকার নেই, কোনটা দরকার নেই। আপনার ডিজেলের ব্যাপারটা, অকটেন পেট্রোল আমাদের দেশ থেকে অনেকখানি, আমাদের এখানে প্রায় এখানে অনেকখানি হয় আমাদের বাই প্রোডাক্ট। এটা ডিজেলটা ঠিক রাখতে পারেন, পেটে ভাত থাকলে পারে আপনার জনগণকে, আপনার যতই আপনার জুলাই আন্দোলনের সময় ডাকতেন, জনগণ যেত না। ক্ষুধার্ত মানুষকে যে কোনো মবে অংশগ্রহণ করানো যায়। তো এখন মানুষ যেন ক্ষুধার্ত না হয়, মানুষ যেন অশান্তির ভিতরে না পড়ে, সেই জন্য যা যা কর দরকার সরকার সেই কাজ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন অবশ্যই আমরা চাই, আমরা করবো, কিন্তু আমাদের লসটা কি? জনগণ আমার পক্ষে তো কোনোটাই লস না। আমার তো এমন না যে আগামী দিনে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নির্বাচন করব। আমাদের তো ঘোষণা আছে, ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে আমরা ক্ষমতা দিয়ে নির্বাচন করব। তখন জনগণ যদি আমাদের প্রশ্ন করে যে আপনারা তো জুলাই সনদ বাস্তবায়ন করতে চেয়েছিলেন, আপনারা তো সে বাস্তবায়ন করেননি, আপনারা আমাদের সাথে কথা রাখেননি, তাহলে আমরা সেই প্রশ্নের সম্মুখীন হলে জনগণকে আমাদের পক্ষে থাকবে। যেমন জামাত ইসলাম এবার থেকে সে পার হয়ে জুলাই সনদ বলেন, সবচেয়ে বেশি করেছে জামাত। তারা তো বলেছিল 5% নারী সংসদ সদস্য মনোনয়ন দিবে। বিএনপি 5% দিতে পারেনি, কিন্তু জামাত তো একেবারেই দেয়নি, একেবারে টোটালি তারা দেয়নি। টোটালি জুলাই সনদের সাথে তার বিশ্বাসঘাতকতা করেছে, বা জুলাই সনদকে অপমান করেছে। তো সেই জন্য বলি যে আপনার সনদ বাস্তবায়ন করেন, যাই বলেন না কেন, যদি মানুষকে যদি আপনি সুশাসন দিতে না পারেন, আওয়ামী লীগ কী বলেছিল, আর কোনো দিন বাংলাদেশে অনির্বাচিত কেউ দেশ পরিচালনা করতে পারবে না, বলা ছিল না? কি বিগত সরকার নির্বাচিত ছিল? এই জন্য পরিস্থিতিকে আপনি নিয়ন্ত্রণ রাখবেন। জি না, ভাই যেটা বললেন ইজ দ্য গুড জেস্টার, যে জুলাই সনদ নিয়ে বা গণভোট নিয়ে যে ইস্যুগুলো এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত ছিল, অ্যাপার্ট ফ্রম ইলেকট্রিসিটি অ্যান্ড জ্বালানি, অল দোজ থিংস, আসলে এই জিনিসটা এইভাবে এই পর্যায়ে আসলো কেন জেলদুর ভাই? এটা তো মানে ওই যে আমি ইনিশিয়ালি যেটা বলছিলাম, যে দ্য ওয়ে দে হ্যান্ডেল দ্য ইলেকট্রিসিটি অ্যান্ড দেন আদার্স জ্বালানি সংকট, এখানেও মনে হয় একটু মিসম্যানেজমেন্ট হয়ে গেছে কিনা। আই এম নট ভেরি শিওর, ইউ নো মাচ মোর বেটার দেন মি। বাট ইস্যু হলো যে আপনি গণভোট প্রপোজ বাই বিএনপি, সালাউদ্দিন সাহেব উনি যখন সংস্কার কমিশনে আলোচনা করছিলেন, এবং তখন ইয়েস দেয়ার ইজ এ ফিউ ইস্যু যেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল। তো ওই নোট অফ ডিসেন্টগুলো নিয়ে তারা দে ক্যান হ্যাভ এ মোর ডিসকাশন ইন দ্য পার্লামেন্ট, এবং এটা নিয়ে কথা বলতে পারতো। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট হোল ইস্যুটাকে, জুলাই সনদের গণভোটের যে রায়ের যে ইস্যুগুলোকে তারা টোটালি ওভারলুক করে উইদিন 30 days টাইমের মধ্যে যেভাবে পাশ করানো দরকার ছিল, দে হ্যাভ ডান ইট। এইটা এইভাবে করার কারণেই তো দেয়ার ইজ দ্য বিগ ডাউট উইদিন দ্য পলিটিক্যাল এরিনা, যেহেতু অবস্থাটা তৈরি হয়েছে। কেননা ওখানে সমস্ত দল মানে এন্ডোর্স করেছে, সিগনেচারি ছিল, যে তারা হুয়েভার গো টু দ্য পাওয়ার দে উইল এন্ডোর্স অ্যান্ড দে উইল এক্সিকিউট দ্য জুলাই চার্টার। দ্যাট ওয়াজ দ্য কমিটমেন্ট বাই দ্য এভরিবডি অ্যান্ড অল দ্য অর্গানাইজেশন, পলিটিক্যাল অর্গানাইজেশন। তাহলে সেই ক্ষেত্রে যখন বিএনপি ক্ষমতায় চলে আসলো বা বিএনপি দায়িত্ব গ্রহণ করলো, তো তাদের যে ইস্যুগুলোতে তাদের নোট অফ ডিসেন্ট ছিল, সেই ইস্যুগুলো আপাতত স্থগিত রেখে রিমেইনিং ইস্যুগুলো তারা তো দে ক্যান ডু ইট অটোমেটিক্যালি, খুব ভালোভাবেই সবাইকে নিয়ে করতে পারতো। কিন্তু এখানে তো সেটা হয়নি অনেস্টলি। এই জন্য ইস্যুটা এসছে, যেমন মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন, তারপর দুর্নীতি দমন কমিশন, তারপর হলো আপনার কি বলে এটাকে সুপ্রিম কোর্টের সচিবালয়, বিচারক নিয়োগ, 16টা ইস্যু, গুম কমিশন 16টা যে ইস্যু, এই ইস্যুগুলোকে বাদ রেখে অন্যান্যগুলো সব পালন করা হলো। এই জন্য এইখানে এখন যেটা জিল্লুর ভাই একটু আগে বলছিলেন, যে এখন প্রাইম মিনিস্টার যদিও কথা কম বলছিলেন, কিন্তু আমরা রিসেন্টলি না, কথা উনি কমই বলছেন, কিন্তু বলছি যে এই কথাটাকে উনি জোরের সঙ্গে এখন একটু বলার চেষ্টা করছেন তিনটা ঘটনাতে। কিন্তু এইটা তো এই পর্যায়ে আসার কথা ছিল না ভাই, এটা তো দরকারও ছিল না এই ইস্যুটাকে এই পর্যায়ে আনার। উই ক্যান ডু ইট ভেরি প্রফেশনালি এবং হ্যান্ডেল করা যেতে পারতো। তা আমার মনে হয় যে এখন জুলাই ইস্যুটা যেহেতু এই যে আপনি বললেন যে পিপুলস এটাকে রিয়াক্ট করছে, অ্যান্ড 70% পিপুলস ওপিনিয়নকে সামহাও অ্যাজ অফ নাও বিএনপি খুব বেশি অনার করতে পারে নাই। সেই ক্ষেত্রে আমার মনে হয় দিস ইজ দ্য টাইম, মানে লেট বেটার দেন নেভার, ইংলিশে একটা কথা আছে। কাজে এটাকে কিভাবে রিগেইন করা যায়, কিভাবে রিকনসিলিয়েশন করে এটাকে জুলাই চার্টারটাকে অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান
কিভাবে এটাকে বাস্তবায়নের পথে আনা যায়, পলিটিক্যাল একটা কনসাসনেসের মাধ্যমে সবাইকে নিয়ে আমার মনে হয় এটা করা দরকার। বিকজ দ্য ওয়ে ইউ সেড যে নোবডি ওয়ান্ট যে ওই 17 বছরের দুঃসহ অবস্থা যেন আবার না আসে, ওই ফ্যাসিস্টদের মতো আচরণ যত আবার মানুষকে দেখতে না হয়, আবার যেন গুম খুনের রাজনীতি না আসে, স্বাধীনভাবে যেন বিচারালয় কাজ করতে পারে, বিচারক নিয়োগের ক্ষেত্রে যেন দলীয় বিবেচনা কাজ না করে, দুর্নীতি দমন কমিশন যদি প্রপারলি প্রফেশনালি দে ক্যান ওয়ার্ক মানে রাইট ওয়ে। এই জিনিসগুলো তো আপনাকে না হলে একটা পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা কিভাবে তৈরি হবে? আর যেভাবে 54 বছর রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়েছে, যেভাবে 71 স্বাধীনতা পরবর্তী থেকে আজ পর্যন্ত জুলাইয়ের গণ অভ্যুত্থান পর্যন্ত যেভাবে দেশটাকে একটি একদলীয় শাসনের দিকে, স্বজনপ্রীতির দিকে, দুর্নীতির দিকে, দমননীতির দিকে, গুম খুমের দিকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে, টিকে থাকতে হবে, এইভাবে যেভাবে চালানো হয়েছে, এটা থেকে বেরিয়ে আসার জন্য আপনি গুড ইন্টেনশন ইটসেলফ নট এনাফ টু রান দ্য রাইট ডিরেকশন। অ্যাপার্ট ফ্রম গুড ইন্টেনশন ইউ হ্যাভ টু মেনটেন অ্যান্ড মানে ডেভেলপ দ্য ইনস্টিটিউশন ইন সাচ এ ওয়ে যাতে নতুন করে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। এই জিনিসগুলো যদি আপনি মেকশিওর না করেন, আপনি বলছেন যে না তারা মানে প্রধানমন্ত্রী করবেন না, এগুলো বিএনপি করবে না, হুইচ ইজ নট এনাফ। এই যে আপনি দেখেন আওয়ামী লীগের 96-এর যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ আর পরবর্তীকালে 2009 সালের আওয়ামী লীগ ওয়াজ নট দ্য সেম। কেননা ইনিশিয়ালি তারা কেন এই পর্যায়ে আসলো? বিকজ দে হ্যাভ বিন পলিটিসাইজড এভরিথিং অ্যান্ড অল দ্য ইনস্টিটিউশন ইন সাচ এ ওয়ে ইন অর্ডার টু কিপ দেমসেলফ ইন এ পাওয়ার। তো এই জিনিসগুলো আমার মনে হয় হাবিব ভাই, আপনারা যারা মানে দলের মানে উপদেষ্টা, যাদের উপদেশ দেওয়ার অবস্থান আছে এবং অ্যাজ এ অ্যাডভাইজার আপনি চেয়ারপারসনের উপদেষ্টা, তার মানে ইউ হ্যাভ এ রাইট টু অ্যাডভাইস অ্যান্ড প্রপার ওয়ে। আই এম শিওর যে আপনাদের এই জিনিসগুলো, বিকজ ফ্রম দ্য গ্রাউন্ড আপনি একেবারে গণমানুষের নেতা, আপনি ছাত্র রাজনীতির মহুরুহ, আপনি সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলেন, আপনি ছাত্র রাজনীতি বোঝেন, আপনার এলাকায় আপনি জনপ্রিয়, তো ইউ হ্যাভ এ রাইট টু টক, ইউ হ্যাভ টু মানে অ্যাকচুয়ালি কনভে দ্য মেসেজ ইন সাচ এ ওয়ে। তা আমার মনে হয় দিলু ভাই যে এই জিনিসটা আমাদেরকে এইভাবেই অ্যাড্রেস করা দরকার বা এখনো করা উচিত as soon as possible। দুইটা ব্যাপারে আমি কথা বলি। একটা হলো দুর্নীতি দমন কমিশনের ব্যাপারটা, এটা বিএনপি করেছে, কিন্তু এটা মাঝখানে এই যে ইন্টারিম গভর্নমেন্ট এটা কী করেছিল জানেন তো, যে আপনার বিরুদ্ধে দুর্নীতির মামলা হবে, আপনি যদি টাকা দিয়ে দেন তারপর ছাড় দিতে হবে। এই জায়গাটা থেকে আইনটাকে অন্যদিকে নিয়ে আসছে। আপনি দুর্নীতি করলেন, টাকা দিলেন, হয়তো 20,000 কোটি টাকা দুর্নীতি করেছেন, আপনার দৃশ্যত 10,000 কোটি টাকা আপনার দিয়ে আর 10,000 কোটি টাকা আপনার ভিতরে রেখে আপনার ছাড় পেয়ে গেলেন, তাহলে আরও উৎসাহিত হয় মানুষ। ওইটাকেই পরিবর্তন করতে চাচ্ছে। এটা কিন্তু ভালো দিক, কিন্তু না বুঝে আমরা বলতেছি যে দুর্নীতি দমন কমিশন বিএনপি এটা নিয়ে কী করতেছে, কিন্তু বাস্তবে এটা না বুঝে আমরা এই কথাগুলো বলছে। দ্বিতীয়ত কথা, এই যে গুমের ব্যাপারটা, গুম আইন যেটা পরিবর্তন, সেখানে কি বলা আছে, সেখানে পরিবর্তন এইভাবে করতে চাচ্ছে, গুম আইন পরিবর্তন করবে না, যে এই যে বিরোধী দল যে কাজটা শুরু তাহলে এই আইনের মধ্যে দিয়ে যারা সব দেশের বিরুদ্ধে দেশদ্রোহী হবে বা দেশের বিরুদ্ধে কাজ করবে, সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধে কোনো কথা বললে, দেশদ্রোহী যাকে বলে, সেই ব্যাপারে আটকে রাখার ব্যাপারে, জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে এখানে একটা আইন হতো, এটার ভিতরে একটা করার চেষ্টা করছে। টোটাল গুম আইনকে বাদ দিয়ে দেওয়া না। গুমের শিক্ষা তো বিএনপি বেশি হয়েছে, বিএনপি বেশি হয়েছে না, এখন ইলিয়াস আলী ফিরে আস নেই, এখনও সৌদি আলম ফিরে আস নেই, আমরা সেই আইন কেন বলবৎ রাখবো? যেমন ধরেন 1974 সালে আওয়ামী লীগ যে বিশেষ আইন করেছিল, ক্ষমতা বেশ ক্ষমতা আইন, সেই বেশ ক্ষমতা আইনে আওয়ামী লীগ কিন্তু 75 আগস্টে সবচেয়ে বেশি তারা কিন্তু ওটা নিয়ে যেতে হয়েছে। বিশেষ ক্ষমতা যারাই ক্ষমতা এসেছে, বারবার ক্ষমতা এসেছে, ওরা 54 ধারা কোনো পরিবর্তন করে নাই। এই যে কত জিনিস আছে, আমি মনে করি যে আমাদের চেয়ারম্যান, দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, সে যে যাই বলুক না কেন, তার নিজস্ব কেন্দ্রের চিন্তাভাবনার ভিতরে আছে, সেটা নিয়ে এমন কোনো কাজ উনি করবেন না যেটা নিয়ে জনরোষের সম্মুখীন হতে হয়। কিন্তু এখন অহেতুক কিছু, অহেতুক, যেমন ধরেন এর ব্যাপারটা আপনি বলে আইসিটি আইনের যে মামলাগুলি হয় আর কি, আচ্ছা এটা কোনো ভাষা হলো তারেক রহমানকে নিয়ে যে ধরনের আপনার লেখে আর যে ধরনের ফটোকার্ড বানায়, এআই দিয়ে বানায়, এটাকে দেখা যায়, এটাকে মানা যায়, এটাকে সহ্য করা যায়? একটা সরকার প্রধান, তাকে আপনি এত অসম্মান করবেন, এই জায়গায় নিয়ে যাবেন, তাহলে কি আপনি কী করবেন না? যেমন সৌদা তো নাম হয়েছে বরিশালে, কী নাম, ওর ইতিহাসটা দেখেন, প্রতিদিন পোস্ট দিত, তারপরে আরেকদিন ওর নামকে গ্রেপ্তার করলো, মাঝখানে রিমান্ডে নিল তাকে নিয়ে, প্রত্যেক দিন উঠেই, সকাল থেকে উঠেই সে
এমন এমন অবাস্তব কথাবার্তা বলে, সরকারের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে পার্সোনাল অ্যাটাক করে। তো এইগুলি আমি স্বাধীনতা পেয়েছি বলে কি আমি চাইছি তাই বলবো? আমার বিরুদ্ধে এমন বলে। আমরা একটা জিনিস দেখেন, বিএনপি কিন্তু আগে কারোর বিরুদ্ধে বলতে চায় না। আপনি দেখেছেন তো, আপনার এই যে ঢাকা শহর সোহাগ হত্যায় কেন্দ্র করে এই যে ইসাক সরকার এনসিপিতে গেল না, এনসিপি ইসাক সরকার দেখে আঙুল তুলেছিল, ইসাক সরকার এই নেতৃত্বে এটা হয়েছে। তো এখন বিএনপি তারেক রহমান তো লন্ডনে ছিলেন, কী সব স্লোগানগুলি দিল বলুন তো? তখন তো তার ক্ষমতা ছিল 1, 2, 3, 4 তারেক রহমান, পিটিএম, ম্যাডাম খালেদা জিয়া রহমান বিএনপি সম্বন্ধে কত ধরনের কথা বলছে। তো এরকম কিছু কিছু বিষয় আছে, সেই জিনিসগুলি নিয়ে আমাদের সবাইকে কিন্তু চিন্তা করতে হবে। আজকে আপনার বিরুদ্ধে আমি বলবো, আপনি আমার বিরুদ্ধে বলবেন না, তা তো না। এমন জায়গায় যেন না যায়, সেই জন্য জুলাই সনদের যে ব্যাপারটা, জুলাই সনদ স্বাক্ষর কারা প্রথম করেছে? প্রথম স্বাক্ষরটা কাদের? প্রথম স্বাক্ষরটা তো বিএনপি করেছে নাকি? কিন্তু জুলাই সনদে আর এত কিছু বলেছে, তারা কোথায় গিয়েছিলেন? আগের দিন তারা কি স্টেটমেন্ট দিল, জামাত এবং এনসিপি, যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করবো না, জামাত বলে আমরা স্বাক্ষর করবো না। কিন্তু পরদিন জামাত তার জায়গা থেকে সরিয়ে আসলো, যে জামাতকে তারা বিশ্বাসঘাতক এই টাইপের একটা নাম দিয়েছে। তারা চলে গেল কক্সবাজার, সিগনেচার করলোই না, নির্বাচন পর্যন্ত সিগনেচার করেন নেই। কেন? তারা যদি নির্বাচন প্রথম তারাই জুলাই সনদে এত কথা বললো, তারা যদি নির্বাচনের পরে তাও স্বাক্ষর করেছে, তাও কিছু কথাবার্তা বলে স্বাক্ষর করেছে, তাহলে বিএনপিকে আপনি একেবারে ঘাট উপর চড়ে, এবং এটা বলতেই তো হবে। ওয়ান সরকার ছিল একটা ডাকাত সরকার, এই সরকার ডাকাত না, এই সরকার কি কি এখন যা বের হচ্ছে, তাহলে তো এই যে তারা সব কিছু যে বাধ্য, মানে একবারে ইঁটটার 5 ইঞ্চি আর 10 ইঞ্চি ইঁট হয়, এখন বাংলাদেশে ইঁটার 5 ইঞ্চি 10 ইঞ্চি বানায় না, 9.5 ইঞ্চি 9 ইঞ্চি আর 1.5 ইঞ্চি বানায়, থিকনেসও কম দেয়, 3 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি বা 15 ইঞ্চি দেয়। তো ওই যতই আপনি চেষ্টা করেন না কেন, ওই ফর্মার ভিতরে ফেলে দিলে, ভাটাওয়ালা তো মাটি কিছু কমানোর জন্য এই কাজটা করে, খড়ি যেন কম লাগে একটু, সেই কাজটা করে। কিন্তু ক্ষমতা কি আপনার আছে ওই ফর্মার ভিতরে দিয়ে 5 ইঞ্চি 10 ইঞ্চি বের করা, 3 ইঞ্চি বের করা কোনোভাবে সম্ভব না। আজকে বিগত সরকার এমনভাবে, যেমন একটা জিনিস বলি, আমি তো হার ভোট দিয়েছি, আমি নিজের বিবেকের সাথে প্রতারণা করেছি। আপনি না ভোট দিয়ে থাকেন, আপনিও বিবেকের প্রতারণা করেছেন, কারণ সব পয়েন্টে আপনি একমত ছিলেন না, আপনিও ছিলেন না, আমিও ছিলাম না। আমি হয়তো অধিকাংশ পয়েন্টে একমত হয়েছে, বাদ ভোট একমত হয়নি। নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। তারপরে এমনি তো এই 4 পয়েন্ট 44 পয়েন্টে থেকে 4 পয়েন্ট, 4 পয়েন্টকে আপনি একমত, কিন্তু জাতিকে বাধ্য করা হয়েছে। যেমন আমি সেদিন যে কোথায় বললাম যে আমরা যারা মনোনয়ন দাখিল করেছিলাম, দাখিল করার সময় আমরা লিখে দেখি 25 লক্ষ টাকার মধ্যে আমাদের ব্যয় করব। আমাকে তাই করছে, কেউ 25 লাখ করেছে, কেউ 25 কোটি, কেউ 5 কোটি, কেউ 10 কোটি। আবার সিগনেচার দিয়েছে কি আমি খরচ করেছি 25 লক্ষ টাকা বা 90 লাখ। আমি একমাত্র ব্যক্তি বাংলাদেশে যে কোনোদিন স্বাক্ষর করি না, ব্যয় স্বাক্ষর করি না, আমার চিফ প্রেসিডেন্ট বন্ধন করে, মহামিথ্যা। এইভাবে যারা আমাদের বাধ্য করে নির্বাচন কমিশন, আজকে প্রধানমন্ত্রী বাধ্য, যে এমপি হয়েছে সে বাধ্য, হয়নি সে বাধ্য। এই অবস্থায় বেকারদের ফেলে দিচ্ছিল আপনার বিগত ইন্টারিম গভর্নমেন্ট। এমন কিছু কাজ আমাদের করতে বাধ্য করেছে, স্বীকার করে বাধ্য করেছে, উপায় নাই। আমি যদি এখন ইচ্ছা করি যে আমি এই 25 লক্ষ টাকা ব্যয় আমি বেশি করব, আমি 2 কোটি টাকা করবো, 1 কোটি টাকা করবো, আমি সেখানে করবো না, আমাকে হবে না। আবার আমি যদি 5 কোটি টাকা খরচ করে থেকে 5 কোটি টাকা আমি হিসাবে দিই, আমার এটিকে ধরবে না। তো এই যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের কিছু কিছু কাজ করতে বাধ্য করেছে, যে কারণে আমরা অনেক কিছু করেছি। তার মানে এই না যে আমরা তার থেকে সরে যাব, কিন্তু আমরা সংসদ যেহেতু আছে, সংসদে আলোচনা করার মধ্য দিয়ে কিছু জিনিসের সমাধান আসতে পারে। মিস্টার শামসুল হক জুয়েল, আমি একটু আমাদের বৈদেশিক সম্পর্কের প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে চাই। কেউ বলবার চেষ্টা করছেন যে সরকার মোর টিল্টেড টু স্পেসিফিক 1 or 2 কান্ট্রিজ, সো এবং এখানে ভারসাম্যটাও ঠিক থাকছে না। বাট সরকার প্রধান বা বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টোতে যেটা বলা হচ্ছে যে সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বার্থটাই সবার আগে দেখবেন, এবং যে কোনো চুক্তিতে প্রত্যেকটা দেশই চাইবে, এটা প্রধানমন্ত্রী হবার আগে তারেক রহমান একটা সাক্ষাৎকারে বলেছেন যে অন্য পক্ষ তার স্বার্থ দেখবে, আমরা আমাদের স্বার্থ দেখব, এবং এর মধ্যে থেকে যতখানি কাছাকাছি আসা যায় দুই পক্ষে যে কোনো চুক্তির ক্ষেত্রে। সো আপনার মধ্যে কোনো ধরনের কনফিউশন, কোনো সাজেশনস আছে কি না? Yeah, thank you again.
হাই ভাই একটু বলে নিই যে ওই ফটোকার্ডের ব্যাপারে যে ইস্যুটা এসছে আর কি, যে এটা তো ডেফিনেটলি একটা রুচির ব্যাপার। হ্যাঁ, এটা মানে আমি জানি না হুয়েভার ডান দ্য থিংস, এটা তবে এই অরুচিকর বিষয়ের ছড়াছড়ি খুব ভীষণ রকমের। এবং এইটা মনে হয় রাজনীতিকে বন্ধ করা উচিত, ছাত্র রাজনীতিকে এই কলঙ্কিত করবে আর কি এই জিনিসগুলো। এবং আপনার মনে আছে কি না যে তারেক রহমান বা তারেক রহমানের ডটার, তাকে নিয়ে আমার, ইফ আই এম নট রং, মানে যদিও আমি তখন কোথায় দেশে ছিলাম না হয়তো, যে ওই এক মিনিস্টার আওয়ামী লীগের, সম্ভবত সাম মুরাদ, আমি ফুল নামটাও আই কান্ট রিমেম্বার, উনি স্টেট মিনিস্টার ছিলেন, উনি অনেক কুরুচিপূর্ণ কথা বলেছিলেন একবার, এবং আই এম শিওর তখন এটা নিয়ে প্রচুর ডিবেট হয়েছিল বা এটা নিয়ে মানুষ অনেক কথা বলেছিল। আমি জানি না ওইটার মামলা হয়েছে কিনা বা ওইটার বিচার হচ্ছে কিনা বা হবে কিনা, এটা একটা হাবিব ভাইরা শুধু নারায়ণগঞ্জে আছে, এটা হাবিব ভাইরা একটু দেখতে পারেন, হ্যাঁ দেখতে পারেন, তাহলে এটা কেন হচ্ছে বা এটা আর এখন যেটা নিয়ে কথা হচ্ছে এটাও মনে হয় প্রপার তদন্ত হওয়া উচিত। কারণ আমি আবার কালকে একটা স্টেটমেন্ট দেখলাম যে ছেলেটার ব্যাপারে বলা হয়েছে, সে নিজে স্টেটমেন্ট দিয়েছে যে না, এটা সামহাউ দে ইউজ দেয়ার নেম অ্যান্ড দে ডিড ইট। বাট আমার মনে হয় এগুলো রাজনৈতিকভাবে ব্যবহার না করে, এগুলো এত সেন্সিটিভ পার্সোনাল, এবং এগুলো যে কারোর ব্যাপারে, এটা মানে ইভেন আপনার আমার বা আমাদের যে কারোর ব্যাপারে বা আমাদের মানে ফ্যামিলির কারো ব্যাপারে, বা এটা খুবই হৃদয় বিদারক এই জিনিসগুলো। রাজনীতিতে এই নোংরামি, রাজনীতিতে এই মানে কুরুচিপূর্ণ অ্যাপ্রোচগুলো আমাদের মনে হয় মানে মানে ফর দ্য সেক অফ দ্য গ্রেট ইন্টারেস্ট অফ দ্য এভরিবডি এইগুলো বন্ধ হওয়া উচিত। এবং আমার মনে হয় এটা তদন্ত হয়েই সিদ্ধান্ত নেওয়া উচিত প্রপারলি, এবং এই তদন্তটা রাজনৈতিক তদন্ত না, এটা প্রপার তদন্ত হওয়া উচিত এন্ড অফ দ্য ডে। কাম ব্যাক টু ইউর কোয়েশ্চেন জিলুর ভাই, যে আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি দেখেন মানে ওয়ার্ল্ড পলিটিক্স ইজ পোলারাইজড অনেস্টলি এখন। হ্যাঁ, বিকজ একটা হলো যে ইরান ওয়ার অ্যাকচুয়ালি দে ডিভাইডেড দ্য স্পেশালি অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনি দেখেন 233 মানে নেশন ইন মানে গোটা ওয়ার্ল্ডে এখন, এর মধ্যে যদি আপনি দেখেন যে ইউরোপ, আমেরিকা, ন্যাটো, তারা যে প্যাকটা ছিল, দিস ইজ দ্য টাইম, এই প্রথম ইরান ওয়ারে আমরা দেখতে পাচ্ছি যে এই প্যাকটার প্যাক থাকছে না, বিকজ ডোনাল্ড ট্রাম্প লিডারশিপ মানে মানে ন্যাটো জোট অ্যান্ড স্পেশালি দ্য ইউরোপ, দে আর নট অ্যাকনলেজিং। এবং ইরান ওয়ারে নট অনলি গ্রিস, নট অনলি সুইডেন, নট অনলি হাঙ্গেরি বা মানে আদার কান্ট্রি, গোটা ইউরোপ রিফিউজ টু সাপোর্ট আমেরিকা অর ইসরায়েল এগেনস্ট দ্য ইরান। তো দ্যাট ইজ দ্য ইনিশিয়াল মেরুকরণ ওয়ার্ল্ডে। এরপরে আপনি দেখেন যে ইরান প্রথম দিকে যেভাবে মনে হয়েছিল, দ্য ফার্স্ট ডে অফ দ্য ওয়ার, যেভাবে আয়াতুল্লাহ খামেনি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ স্কুল চিলড্রেন 165 তাদেরকে হত্যার মধ্য দিয়ে ইসরায়েল এবং আমেরিকার যৌথ আক্রমণ যেভাবে একটা পোলারাইজডের দিকে যাচ্ছিল, যে উইদিন ভেরি শর্ট টাইম ইরানে একটা রাজনৈতিক পরিবর্তন করে একটা পুতুল সরকারকে ক্ষমতায় বসানোর যে আমেরিকা ইসরায়েলের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাতে আগাচ্ছিল তারা, কিন্তু আনফর্চুনেটলি দে ফেল টু ডু দ্যাট। এটার পিছনে কারণও হলো যে দেখেন ইসরায়েলের পরে ইহুদি কমিউনিটি ইরানে সবচেয়ে বেশি। এই জন্য ইসরায়েলের একটা গোপন প্ল্যান ছিল যে এখানে হয়তো, যদিও এটা ছিল যে ইরানের একটা পপুলেশন এগেনস্ট দ্য ইসলামিক রেভলিউশন বা এদের গভর্নমেন্টের বিরুদ্ধে একটা অবস্থান ছিল, কিন্তু যখন যুদ্ধ শুরু হলো তখন কিন্তু তারা সবাই এক হয়ে গেল ফর দ্য সেক অফ দ্য গ্রেট ইন্টারেস্ট, ইরানিরা, এবং তারা সবাই মিলে এটাকে প্রতিহত করার ঘোষণা দিল, মানে এই ঐক্যটা তৈরি হয়ে গেল। যখন স্লোলি অ্যান্ড শিওরলি ক্লিয়ার হয়ে গেল যে ইরান ইজ মুভিং ফরওয়ার্ড এবং তারা চোখে চোখ রেখে কথা বলছে, তারা হরমুজকে কন্ট্রোল করলো এবং অর্থনৈতিকভাবে গোটা ওয়ার্ল্ডে একটা বিপর্যয় তৈরি করলো, তখন দেখা গেল এই ক্ষেত্রে চায়না অ্যান্ড রাশিয়া দে উইল কাম টু দ্য মানে সাপোর্ট ইরান। এখানে আমেরিকা এগেইন তারা একটা মানে উইদিন 30 ডেজের যুদ্ধে বা এখন পর্যন্ত যদিও যুদ্ধবিরতি আছে, তো তারা এখানে মেরুকরণটা এমন, এখন আমেরিকার ইকোনমি ইজ নট ইন দ্যাট মানে সিচুয়েশন যে ক্যান সার্ভাইভ ইজ দ্য লং ওয়ার, আনফর্চুনেটলি এটা পারবে না। এবং আমার মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশের সম্পর্কের ইস্যুটা, বাংলাদেশে যদি আপনি এটা কানেক্ট করেন, আমি শেষ করতে বাংলাদেশে যদি চেষ্টা করেন, বাংলাদেশে অ্যাকচুয়ালি আমাদের এখানে যারাই ক্ষমতায় আসুক বা যারাই দায়িত্বে আসুক, তাদের সাথে কি আমাদের মূল প্রবলেমটা হলো ইন্ডিয়ার সাথে, ভারতের সাথে, আমাদের মূল প্রবলেমটা হলো ভারত আমেরিকা, আমাদের মূল প্রবলেম হলো চায়না, মানে প্রবলেম মানে আমাদের পলিটিক্যাল সিনারিওটা। এখন যে কোনো গভর্নমেন্টকে সারভাইভ করতে হলে আপনি ভারতের সাথে, আমাদের পিপুলস অ্যান্টি ইন্ডিয়ান এখনকার যে অবস্থা, মেজরিটি অফ দ্য পিপুল অ্যান্টি ইন্ডিয়ান, অ্যান্ড গভর্নমেন্ট যদি প্রো ইন্ডিয়ান অ্যাপ্রোচ নিয়ে মানে মানে রান করে, তাহলে সেক্ষেত্রে আনপপুলার হবে। আবার অ্যাট দ্য সেম টাইম
যদি বিশ্ব প্রেক্ষাপটের প্রেক্ষিতে নেবার সুলভ অ্যাপ্রোচ নিয়ে যেভাবে প্রাইম মিনিস্টার বলেছিলেন যে আমরা আমাদের স্বার্থ দেখব, ইন্ডিয়া ইন্ডিয়ার স্বার্থ দেখবে বা অন্য দেশ অন্য স্বার্থ দেখবে, ইয়াস উই হ্যাভ টু হ্যাভ এ নেক টু নেক রিলেশনশিপ। আমাদেরকে ওইভাবেই আগাতে হবে যে না, যেভাবে নেপাল, যেভাবে শ্রীলঙ্কা বা যেভাবে মালদ্বীপ তো আমাদের মানে একটা টাইনি মানে স্টেট, তারা যেভাবে চোখে চোখ রেখে ইন্ডিয়ার সাথে রিলেশনশিপ মেনটেন করে, নেপাল যেভাবে মেনটেন করে বা নেপালের এখনকার গভর্নমেন্ট যেভাবে আরও স্ট্রংলি মেনটেন করছে, আমরা যদি আমাদের স্বার্থ ঠিক রেখে ইন্ডিয়ার সাথে সেইভাবে মানে ডিল করতে পারি, আই এম শিওর যে এই গভর্নমেন্ট আনপপুলার হওয়ার কোনো কারণ নেই। বাট ইন্ডিয়াও এখান থেকে আমাদের অ্যাডভান্টেজ দেওয়ার কোনো সুযোগ নেই। বাট চায়না অলসো অ্যানাদার রোল, চায়নাও কিন্তু আমাদের সাথে রিলেশনশিপের ক্ষেত্রে তার অর্থনৈতিক স্বার্থটাই প্রাধান্য দিবে। এক্ষেত্রেও আমাদেরকে উই হ্যাভ টু বি মোর কেয়ারফুল, হ্যাঁ, যে আমাদের কোন জায়গায় ইন্ডিয়াকে ব্যালেন্স করার জন্য আমাদের চায়না ক্যান বি দ্য গুড ফ্রেন্ড, মানে ডাইরেক্টলি আমেরিকা ডাইরেক্টলি আমাদের সাথে না, কিন্তু ডোন্ট ফরগেট যে আমাদের গার্মেন্টস কিন্তু 87% বিক্রি হয় আমেরিকাতে। তো কাজেই আমাদের অর্থনীতিকে ঠিক রাখার জন্য আপনি আমেরিকার সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক ঠিক রাখার জন্য, রাজনৈতিক সম্পর্ক ঠিক রাখার জন্য আমাদের অর্থনীতির জন্যই গার্মেন্টসের সাথে আমাদের আমেরিকার সাথে সম্পর্ক রাখতে হবে। তো এই ইস্যুগুলো তো আমাদেরকে ওভারঅল ডিসকাশনের মাধ্যমেই আমাদের পলিসি নির্ধারণ করতে হবে। না, আমাদের তো বলাই আছে আমাদের স্বার্থ দেখব, তারপর অন্যের সাথে দেখব। আমরা বিগত সরকারের যে ভূমিকাটা ছিল, ইন্ডিয়া যা বলবে তাই, সূর্য পশ্চিম দিকে উঠেছে এটাই ঠিক, দক্ষিণ দিকে উঠেছে এটাই ঠিক। আন্তর্জাতিক পলিসির ব্যাপারে ভোটাভুটি যখন কোনো বিষয় আসতো, ইন্ডিয়ার স্বার্থে যেখানে ভোট দেওয়ার দরকার, বাংলাদেশের স্বার্থ সেখানে যদি বিকিয়ে দেওয়া লাগতো তাও দিত। বিএনপি ওই কাজটা করবে না। এখন নীতি নির্ধারণের ক্ষেত্রে বলেন, আপনার সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বলেন, এখন ধরেন বিএনপির উপায়টা কোন জায়গাটা নিয়ে গেছে দেখেন। যেদিন নির্বাচন তার মাত্র 3 দিন আগে বিগত সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা করেছে, এই চুক্তি আপনার কী চুক্তি? এই চুক্তির কারণে একটা দেশ কি সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে? আমি আগামীকাল যাবো পাবনা, পরশুদিন আপনার পাবনা সেই বহুল আলোচিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রথম ইউনিট উদ্বোধন হবে 1200 মেগাওয়াট। সেখানে প্রধানমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করবেন, আমি জেলার আহ্বায়ক হিসাবে ওই অনুষ্ঠানে আমাকে থাকতে হবে, সেজন্য আমি যাব। এখন যে চুক্তি করেছেন সাহেব, সেই চুক্তির কারণে এখন যদি ওখানে যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে গেলে যে ইয়েগুলো লাগে, ওই কী বলে যে জ্বালানি, যেটা এখন তার বলা আছে যে আমার বাইরে কেউ জ্বালানি ইম্পোর্ট করতে পারবে না। পরিষ্কার লেখা আছে, ভারতে আমেরিকার পারমিশন ছাড়া কোনো তেল, কোনো জ্বালানি, কোনো কিছু বাংলাদেশ আমদানি করতে পারবেন না। এখন যদি আপনি দিতে এমনি হলো রোসাটনের বিরুদ্ধে দেওয়া আছে, রোসাটনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়া আছে, যে বারগুলি যেগুলি জ্বালানি, যে বারগুলি যেটা ইউরেনিয়ামের যে এইগুলি, হ্যাঁ বার যেটা, তো এখন কোথায় আমরা যাব? তো এমন কিছু কাজ করে গেছে। এবং খাদ্যদ্রব্য, আপনার খাদ্য ইম্পোর্ট করবেন, শুকুরের মাংস দিয়ে দেবে ওর ভিতরে, আপনি টেস্টও করতে পারবেন না। যা দিবে, যে খাদ্য দিবে, যে আপনার যেটাই আপনি ইম্পোর্ট করবেন, আপনার কোনো টেস্ট করে আপনি বাতিল করতে পারবেন না। ওইটা আপনাকে নিতে হবে, যে দাম ধরবে সেই দামে আপনাকে দিতে হবে। এর হাত পা বাঁধা একটা চুক্তি। সেই চুক্তি থেকে সরিয়ে আসা, আপনি যেটা বললেন 87% গার্মেন্ট আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে যায়, তারা তো এখানে আমাদের হাত পা বেঁধে দিয়েছে। এখন আপনি সেখান থেকে সরিয়ে আসবেন। সরিয়ে আসতে হলেও সমস্ত দল, বিরোধী দল, যেসব মানুষ মিলে এক ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়েই, যেমন নেপাল, মালদ্বীপ পর্যন্ত ভারতের সাথে এই চোখ রাখালো না, কেন পারল? চায়নার সাথে সম্পর্ক দৃঢ় করার কারণে। আপনার এখান থেকে সরে আসতে হলে আপনার যদি বিদেশে যদি আপনার সবার সঙ্গে সম্পর্ক রেখে তো আপনি চলতে পারবেন না। আবার এমন আমরা করবো না, যেমন ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক ছিল, একবার স্বামী স্ত্রীর সম্পর্ক তারা বলতো, সেই সম্পর্ক কীভাবে নষ্ট হলো? কেন নষ্ট হলো? প্রধানমন্ত্রী গেলেন চীনে গিয়ে কী বললেন, যে আমি আপনাকে গভীর সমুদ্র বন্দর করতে দেব বলে আর চুক্তি করে আসলো। আসার পরে ফিরে আসার আগেই ভারত খেপে গেল যে তুমি গভীর সমুদ্র বন্দর দিবে, তো এটা কার সাথে আলোচনা করছো? তখন চাপ দিল যে না, এটা করা যাবে না। তখন চায়না মান সম্মান রক্ষা করার জন্য বললো কি, যে ঠিক আছে আমরা তাহলে জয়েন্ট ভেঞ্চার করি। ভারত তাতে রাজি হলো না। তাতে কি হলো? রোহিঙ্গা পাঠিয়ে দিল। আগে রোহিঙ্গা আমাদের এসেছিল,
এই তো অতি বাড়াবাড়ি করতে গিয়ে যখন আর দিতে পারলো না, চুক্তি করতে পারলো না, চায়না বলে ঠেলালাম, রোহিঙ্গা দিলাম। যেদিন রোহিঙ্গাদের ঢুকিয়ে দিল সেদিন আমার মোহাম্মদ জমির একজন বিখ্যাত উনি কূটনীতিক সহ আরও আরেকজন ছিল, আমি সেই টকশোতে ছিলাম। এই যে রোহিঙ্গা আসলো, এই রোহিঙ্গার ফেরত যাবে না, তখন সরকারই ছিল। সরকার বললো, আমি একটু ভারত তখন বললো, আপনার কাছে সরকার তখন বললো যে তাদের আশার উপর দোষ দিল, যে আশা বিভিন্ন 16টা ক্যাম্পে আক্রমণ করেছে, এই যে যেখানে এটা হয়েছে, আমাদের সেই সামর্থ্য তো নাই, নিজেরাই করে নিজেরাই করলো, করে আজকে বিপদে ফেললো। এমন কাজ আমরা করবো না। জি মিস্টার জুয়েল, আমরা একেবারে শেষের দিকে জাস্ট 2 মিনিট সময় ক্লোজিং রিমার্কস। না, হাবিব ভাই যেটা বললেন যে আসলে স্টেটমেন্টশিপ বা পলিটিক্স ইট ইজ এ আর্ট, ইট ইজ এ নেগোসিয়েশন। হ্যাঁ, ইট ইজ নেগোসিয়েশন। আপনি বিপ্লবী সাজবেন, বাট ওই বিপ্লবীকেই যখন আপনি পাওয়ারে দিয়ে দিবেন বা দায়িত্ব দিয়ে দিবেন, হ্যাঁ, ওই বিপ্লবী কিন্তু টু রান দ্য কান্ট্রি, পৃথিবীতে অনেক বিপ্লবী পাওয়া যাবে বা পাওয়া গেছে হিস্ট্রিতে, যারা যখন বিপ্লব করার সময় দে বিকাম এ ভেরি মাচ হিরো, কিন্তু হোয়েন এভার দে রান দ্য কান্ট্রি তখন কিন্তু তারা অধিকাংশ ক্ষেত্রেই সফল হয় না। আপনি ফিদেল মার্কোসকে দেখতে পারেন, প্রেসিডেন্ট সুহার্তোকে দেখতে পারেন, হ্যাঁ, আপনি ইভেন মাহাতির মোহাম্মদ যেভাবে ক্ষমতায় এসেছিল, যখন তিনি ক্ষমতায়, তখন হি ওয়াজ দ্য ভেরি আনপপুলার ইন সাচ এ ওয়ে। আপনি এইভাবে অনেককেই পাবেন আর কি। তো ইনিশিয়ালি আপনি মাঠে যে কথাগুলো বলা যায় সেটা অনেক ফ্যাক্টস থাকে না, অনেক ইনফরমেশন তাদের কাছে থাকে না, কিন্তু যখন ইউ আর রানিং দ্য কান্ট্রি, আমি কেন বললাম যে আপনি বলছেন যে আমাদের গার্মেন্টস অ্যাকচুয়ালি এই মুহূর্তে যে ফ্যাসিলিটিটা পাচ্ছে আমেরিকান মার্কেটে, 85% গার্মেন্টস ওখানে যায়। এখন যদি আমাদের গার্মেন্টসকে আপনি স্টপ করে দেয় বা কোনো কারণে আমেরিকা বিরক্ত হয়ে বা অসন্তুষ্ট হয়ে যদি আপনি এখানের উপর একটা সেন্সরশিপ দেয়, আপনার ইকোনমি কোথায় যেয়ে দাঁড়াবে? আই এম নট সেইং যে আপনি আমেরিকা যা বলবে তাই করবেন, কিন্তু এখানেও তো ডিপ্লোম্যাটিক্যালি ইউ হ্যাভ টু ওয়ার্ক ইন এ সাচ এ ওয়ে টুগেদার যাতে আপনাকে ওই নেগোসিয়েশনটা রাখতে পারেন। দিস ইজ দ্য আর্ট, দিস ইজ দ্য লিডারশিপ, দিস ইজ দ্য কোয়ালিটি একটা ভালো প্রধানমন্ত্রী, ভালো 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 মন্ত্রিপরিষদের। ঠিক তেমনি ইন্ডিয়ার ক্ষেত্রেও তাই। ইন্ডিয়ার ক্ষেত্রে আপনি প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না, যেটা সবাই বলে পলিটিক্সের ভাষায়, তাহলে প্রতিবেশীর সাথেই আপনাকে থাকতে হবে, কিন্তু হাউ, যে জাস্ট সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, কিন্তু আওয়ামী লীগের মতো না যে উনি যা বলবেন তাই করবেন বা কি অবস্থায়। এই জন্য আমি মনে করি অ্যাজ এ হোল টু রান দ্য কান্ট্রি ইন দ্য প্রপার ওয়ে, রান দ্য কান্ট্রি ইন দ্য রাইট ডিরেকশন, আপনাকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে, এবং এভাবেই আপনাকে নেগোশিয়েট করতে হবে, তাহলেই দেশে এগিয়ে যাবে। না, এটা আপনি বললেন ঠিক আছে। কথা হলো যে ভারত কেন, আওয়ামী লীগ কেন অথচনে ছিল? ভারত নির্ভরশীল ছিল ক্ষমতা আসার ক্ষেত্রে, বিএনপি তো তা না। জনগণের ভোট দ্বারা যখন নির্বাচিত হয় তখন তার ঘাটটা একটু শক্ত থাকে, বিএনপি সেটাই পারবে। এই যে রোহিঙ্গাদের সাথে এই যে কোনো নেগোসিয়েশন করতে পারলো না কেন? দেখেন আমার ডক্টর ইউনূস কি বলেন, রোহিঙ্গা আমি গিয়ে বললো যে আগামী ঈদে নামাজ পড়বে তারা ওখানে, পেরেছে অনির্দিষ্ট সরকার। এরকম কিছু ব্যাপার থাকে, নিজের কে সেই শক্তিশালী অবস্থানে থাকলে পারে আপনি দেশের জন্য করতে পারেন, দেশের স্বার্থ রক্ষা করতে পারেন। এটা নতজানু পররাষ্ট্রনীতি নতজন কখন হয়, যখন নিজের সরকার দুর্বল থাকে। আজকে আমেরিকার কথা আপনি বলছেন, আমেরিকা কিন্তু আপনি যত যাই বলেন না কেন, গার্মেন্টও তার নিবে, কারণ এত সস্তা গার্মেন্ট আর কেউ তার দিবে না, যে কারণে ওই স্বার্থে বাংলাদেশের থেকে নেবেই তারা। সেখানে আমাকেও অপশন ভিয়েতনাম আছে, ভিয়েতনামতে তার চেয়েও আমরা, হ্যাঁ, কম্বোডিয়া আছে, কিন্তু বাংলাদেশে গার্মেন্ট এখন ধরেন আমরা বলি না আমরা এখন সেকেন্ড ছিলাম, চীন এখন আমরা এখন ফার্স্ট হয়েছে। কেন? চীন আর এই দূরদিগিরি করতে চায় না। চীন ওই টাকা দিয়ে, ওই শ্রম দিয়ে ওই 500 টাকার জিনিস 5000 টাকা বেচে, আর আমরা ওই জায়গায় পড়ে আছি, যে কারণে আমরা এখন গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা এখন ফার্স্ট এতে আছি। দেশি ইকোনমি গার্মেন্টস দরকার আছে, এখনো আমাদের দরকার আছে। এই কারণে আমাদের 2 কোটির লোক এটার সাথে জড়িত, মিনিমাম 2 কোটির লোক, যে কারণে এটা আমাদের বেকারত্ব এমনভাবে দেখা দেবে যে তখন রাস্তা আমি বেরোতে পারবো না। সব কিছু মিলে আমি সরকারকে আশা করবো জনগণ সবাই সম্মিলিতভাবে আমরা সরকারকে দেখি, কেবল 2 মাসের সরকার, এখনই সরকারকে ফেলে দেবো বেকারদের ফলে চিন্তা না করে সবাই মিলে দেশ থেকে, এটা তো কেউ বলে নাই ফেলে দিবে, না ফেলে দিয়ে মন কালকে একটা যোগদান করেই তো বললো, যোগদান করেই কালকে বলে এই সরকারকে পতন করার জন্য জীবন দিয়ে দরকার বলে, কোথায় বললে? এনসিপির মিটিংয়ে যোগদান অনুষ্ঠান থেকে শুরু করে। এই সমস্ত জায়গায় খামখেয়ালি করা না করে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যায়। তারেক রহমান
দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন। আমরা তাকে সবাই আপনারা সহায়তা ঠিকমতো করি, আগালে আমার মনে হয় আর দোয়া করে আল্লাহ পাক যেন তাকে সুরক্ষা দান করেন। সমাধান হয়ে যাবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমতো লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার বিএম শামসুল হক জুয়েল এবং সাহেবুর রহমান আবি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনার সমাজে। দর্শক, আমরা নানাবিধ সংকট নিয়ে আলোচনা করেছি এবং এটা ঠিক দুর্ভাগ্য, এই সংকটের দায় এই সরকারের না, তারা মাত্র ক্ষমতায় এসছে বহুদিন পরে, নানা নিপীড়ন নির্যাতন অভিজ্ঞতার মধ্য দিয়ে আসলে ত্যক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে ক্ষমতায় এসছে এবং এর মধ্যেই একটা যুদ্ধাবস্থা, বৈশ্বিক যুদ্ধাবস্থা, সেটার একটা প্রভাব পড়েছে সব মিলিয়ে। এবং আজকে যে নিরাপত্তা সংকট, বিগত অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দিকে তেমন কোনো মনোযোগ দিনই, সেটাও এখন যে কারণে এই নিরাপত্তা সংকটও গভীর হচ্ছে। এবং অনেকেই বলেন যে আসলে এই উগ্র বা জঙ্গি গোষ্ঠীর যে আশ্রয় প্রশ্রয়, সেটা আসলে বিগত সরকারের সময় এরকম একটা অনুকূল পরিবেশ তাদের জন্য তৈরি করে দেওয়া হয়েছিল। রাজনৈতিক ইস্যুগুলো সরকার প্রধান বলছেন যে তারা সমাধান করবেন, কিন্তু অনেকেই আস্থা রাখতে পারছে না। কিছু কিছু কারণ যেটা প্রায় অতিথি খানিকটা তুলে ধরেছেন। অর্থনীতি একটা চরম বিপর্যয়ের মধ্যে আছে, জ্বালানি সংকট, তার সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যুৎ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব মিলিয়ে পরিস্থিতিটা মোটেই অনুকূল নয়। এবং সরকারকেই আসলে এই সমস্যার সমাধান করতে হবে, কিন্তু একটা 2 মাসের সরকারের সমালোচনাও বা তাকে নামিয়ে দিতে হবে, তার বিরুদ্ধে রাস্তায় একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে, সেটাও আমাদের কাম্য নয়। কিন্তু একই সঙ্গে সরকারকে মাথায় রাখতে হবে যে দিন শেষে মানুষ আসলে তার সমস্যার সমাধান চায় এবং সেটা সরকারের কাছেই চাইবে। এবং দেশের নানা ধরনের যে প্রতিষ্ঠান আছে তারা সরকারকে নজরদারির মধ্যে রাখবে, সবসময় চ্যালেঞ্জ করতে থাকবে, প্রশ্ন করতে থাকবে। কারণ প্রশ্ন করার সঙ্গে গণতন্ত্রের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এই প্রশ্ন করাটাকে ভিন্নভাবে না নিয়ে বরং মানুষ যে প্রশ্ন তুলছে, সমালোচনা করছে, সেগুলোকে বিবেচনার মধ্য নিয়ে আসলে সমাধানগুলো করবার চেষ্টাটা করতে হবে সরকারকে। এবং সেক্ষেত্রে অবশ্যই বাকি সবাই সহযোগিতা করবে, কারণ সংকট গভীর হলে সরকারের সমালোচনা করা যাবে হয়তো, কিন্তু সংকটের উত্তাপ আমাদের প্রত্যেকের গায়ে লাগবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।